ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা চলছে, হামলা পাল্টা হামলা, বাড়ছে প্রাণহানি। রক্তের বদলা নেয়ার প্রতিজ্ঞা শাহবাজ শরীফের। আজ সর্বদলীয় বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি। প্রতিবেশীদের উত্তেজনায় বাংলাদেশের উদ্বেগ, সংযত আচরণের আহ্বান। দক্ষিণ এশিয়ার দেশগুলো নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। গ্যাস সংকটে চরম ভোগান্তি, জ্বলছে না চুলা। সিএনজি স্টেশনে গাড়ির সারি, সরবরাহ কম, দাবি তিতাসের। নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। হজ যাত্রায় মক্কা মদিনায় পৌঁছেছেন 34,000 মুসল্লি। আগে থেকেই প্রস্তুতি থাকায় ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। সৌদি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে আইন সংস্কার চায় হাব। রবির আলোয় উদ্ভাসিত 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। গভীর আবেগে লেখা বিশ্বকবির চিঠি এখনও পথ দেখায় পাঠকদের। ভোরের সময় সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করায় নিজ সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে, আহত 57 জন। মুজাফফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুরদিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর এর দাবি, 5টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এরই মধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। সীমান্তে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের সেনারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। গুযশতা রাত ভারত নে জারিয়াত করকে ভারত একটি কাপুরুষ শত্রু, যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। ভারতকে সতর্ক করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাস্তব এবং অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের ভেতরে বর্তমানে গভীর রাজনৈতিক সংকট চলছে, আর সেই সংকট থেকে দৃষ্টি সরাতে তারা সীমান্তে আগ্রাসন শুরু করেছে। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। তবে দুই পক্ষের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি তিনি। এদিকে ভারতের হামলার প্রতিবাদে র্যালি হয়েছে ইসলামাবাদ ও করাচিতে। বুধবার রাস্তায় নামেন হাজারো মানুষ, সংহতি জানান পাকিস্তান সেনাবাহিনীর প্রতি। ভারত নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে দাবি তাদের। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। একই দিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই পক্ষকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের। চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। একই দিনে দুই দেশে দুই বাস্তবতা, একদিকে শোক, অন্যদিকে উল্লাস। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের স্বজনদের মাঝে শোকের ছায়া। অন্যদিকে ভারত জুড়ে চলছে উল্লাস। দেশটির সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন
পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনেরা। ভারতের হামলায় নিহতদের মধ্যে ৩ পাকিস্তানির মরদেহ পাঞ্জাবের মুরিদকেত এলাকায় জাতীয় পতাকায় মোড়ানো কফিন সামনে রেখে জানাজায় অংশ নেন স্থানীয় বাসিন্দা, সেনা ও সরকারি কর্মকর্তারা। বুধবার দেশটির আরেক শহর মুজাফফরাবাদেও দেখা যায় একই চিত্রের। নিহতদের জানাজায় লোকের সমাগম, কফিন নিয়ে চলে শোকযাত্রা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। গতরাতে তারা একটি মসজিদে আক্রমণ করে। ইমাম, খাদেম এবং পাড়ার একজন তখন মসজিদে উপস্থিত ছিলেন। তারা শহীদ হয়েছেন। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। বিপরীত চিত্র ভারত জুড়ে। পাঞ্জাব, গুজরাট, রাজস্থান সহ বিভিন্ন শহরের বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় সেনাবাহিনীর প্রতি। বলেন, পেহেলগামে হামলার প্রতিশোধ নিতে সফল হয়েছে মোদী সরকার। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় বিমান হামলায় আমি খুশি। আমি গর্বিত যে ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমার পরিবারের সদস্যদের বিদেহী আত্মা এখন শান্তি পাবে। দিল্লি, ইসলামাবাদের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি দেশ দুটিকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতির মাঝেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর সমালোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেছেন, এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিষয়টি দিল্লিকে জানানো হয়েছে। বুধবার দুপুরে ভারত পাকিস্তান ইস্যুতে সংবাদ বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সন্ধ্যায় নিরাপত্তা উপদেষ্টা জানান, সরকার দুদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ জানান তিনি। পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, জোরপূর্বক প্রবেশ ঠিক নয়। এ বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। অবৈধ কোনো বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পাঠালে গ্রহণ করবে ঢাকা। আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। প্রতিটি বিষয় আলাদাভাবে নিরীক্ষণ করা হচ্ছে বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরকম খবর হলে তো শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতি বেশি ক্ষতির মুখে পড়বে, এমন শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানোর ওপর তাগিদ দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় পশ্চিমা বিশ্বের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। প্রায় ৩০০-রও বেশি পারমাণবিক অস্ত্র আছে এই দুই দেশের মধ্যে। দিস ক্যান নেভার বি গুড। এটা একটা ভয়াবহ ঘটনা। এটা আমাদের অর্থনীতির উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং ইট ক্যানট বি গুড ফর আইদার অফ দি কান্ট্রিজ। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ঝুঁকি থাকে, বিশেষ করে বর্ডার এলাকায়, কারণ মানুষের আনাগোনা, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা বেড়ে যেতে পারে। আমাদের আশা থাকবে যে বড় আকারে যেন যুদ্ধে না যায়, কারণ বড় আকারে যুদ্ধ গেলে আরও যে সাপ্লাই লাইনগুলো আছে সেগুলো আরও ব্যাহত হবে এবং সি লাইন যদি ব্যাহত হয় তাহলে আরও বড় ক্ষতি হবে। এই সংকট ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকেও সমঝোতা চেষ্টার তাগিদ বিশ্লেষকদের। প্রয়োজন হলে বাংলাদেশও মধ্যস্থতা করতে পারে, আন্তর্জাতিক সবাই এটাতে মধ্যস্থতা করতে পারে এবং ভারত পাকিস্তান জনগণকে বুঝতে হবে যে যুদ্ধ তাদের জন্য কখনো ভালো হতে পারে না। আমাদের দিক থেকে একটা আশা থাকবে যে তারা
যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে, বিশেষ করে একটা কূটনীতির মধ্যে যেন তারা যায়। আলোচনায় শান্তিপূর্ণ সমাধান না হলে উভয় দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। খুলনায় জলজট নিরসনে উঁচু হচ্ছে সড়ক ড্রেন। সমন্বয়হীনতার সফলতা নিয়ে সংশয়। বর্ষায় আরও দুর্ভোগের শঙ্কা। জলবায়ু পরিবর্তনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলছে কর্তৃপক্ষ। তীব্র গ্যাস সংকটে জ্বলছে না চুলা, কঠিন হয়ে পড়েছে রান্না। রাজধানীর কোনো কোনো এলাকায় প্রায় 1.5 বছর ধরে গ্যাস নেই, অথচ প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষোভের শেষ নেই গ্রাহকদের। সীমাবদ্ধতা স্বীকার করে তিতাসের পরামর্শ, যেসব বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস থাকছে না সেসব গ্রাহকদের সংযোগ না রাখাই ভালো। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদনে। রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা এই গৃহবধূ সকাল থেকেই রান্নার সব প্রস্তুতি নিয়ে গ্যাসের অপেক্ষায়, কিন্তু চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। বললেন এই এলাকায় গ্যাসের সংকট অনেক পুরনো। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন বিল্ডিং এর একটা লোকও থাকতে পারে না। 7 মাস যাবত আমার হলো 2টা ফ্লোর খালি। একই অবস্থা রাজধানীর সেন্ট্রাল রোড, কাঁঠাল বাগান, কলা বাগান, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে অনেকেরই রান্না করতে হচ্ছে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলায়। আজকে 1.5-2 বছর যাবত একদম থাকেই না, গেলে 2-3 দিনও আসে না, যদি একটু আসে তাও রাতে। ফোন করছি ওই তিতাস অফিসে, ওনারা বলছে আপনারা অমুক অফিসে যান, অমুক জায়গায় যান, কিন্তু আমরা লিখিতভাবে ওনার আবেদন জানায় আসছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গাড়ির জন্য গ্যাস পাওয়াও কঠিন হয়ে উঠছে। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত। আজকে প্রায় 1-1.5 মাস ধরে অবস্থা, আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কবে নাগাদের সমাধান হবে। আমলিক সরকার থাকতে এই সমস্যা, ওতে বলা যাওয়ার পরে আর এটার উন্নতি হয় না। এখনো আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। তিতাস বলছে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ প্রায় 400 মিলিয়ন ঘনফুট কম। এই ঘাটতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আপনি যেটা বলেছেন 4 বছর আমি গ্যাস পাই না, তাহলে উনি কেন গ্যাস কানেকশনটা রেখেছেন? যিনি গ্যাস পাচ্ছেন না 4 বছর ধরে, উনি যদি গ্যাস সংযোগটা না রাখতেন, ওই 1000 টাকা উনি কিন্তু সিলিন্ডার দিয়ে চালাতে পারতেন। আমাদের প্রচুর অফিসারের বাসায় গ্যাস কানেকশনও আছে, সিলিন্ডারও আছে। আমি বলবো ওনাদেরকে আপাতত বিকল্প দিয়ে চালার চেষ্টা করেন আপনারা, তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা উন্নতি করছি। এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সংকট মোকাবিলায় দেশে আরও ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প নেই। বাংলাদেশ বদ্বীপ অঞ্চল হওয়ায় পর্যাপ্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্যাস উত্তোলন করে চাহিদা মেটানো সম্ভব। বাংলাদেশে কিন্তু গ্যাসের অভাব থাকাটা জাস্টিফাইড না, কারণ এখানে আমাদের দেশের যে গ্যাসীয় ভূগর্ভের যে গ্যাসের অবস্থান সেটা খুব সন্তোষজনক। পৃথিবীর যে সমস্ত জায়গা বদ্বীপ এলাকা বলে পরিচিত, বাংলাদেশ সেই রকমই একটা জায়গা। এখানে যথেষ্ট অনুসন্ধান করলে এখানে যথেষ্ট গ্যাস উঠে আসার সম্ভাবনা খুবই ভালো। এই পরিমাণ গ্যাস অন্য কোনো দেশে অনেক দেশেই পাওয়া যেত, তাহলে কিন্তু তারা এখানে আরও অনেক যথেষ্ট পরিমাণ খনন করে এটাকে আরও উন্মোচিত করে থাকতো। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে চরমভাবে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। নানা উদ্যোগে অন্যবারের তুলনায় এবছর গতি ফিরেছে হজ কার্যক্রমে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনায় হজের কাফেলায় সৌদি আরব পৌঁছেছেন 34,014 জন। চলতি বছর সৌদি সরকার বেশ কিছু নতুন নিয়ম বেঁধে দিলেও আগে থেকে প্রস্তুতির কারণে সামলানো গেছে চাপ। পুরাতন আইনের কারণে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে হাব বলছে, সৌদির হজ ও ওমরা নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইন, তাহলে ভবিষ্যতে আরও সুশৃঙ্খল হবে হজ যাত্রা। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল ইসলাম। দেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বয়োজ্যেষ্ঠ এ হজযাত্রীরা। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি আর পূর্ব প্রস্তুতি হিসাবে সেলাইবিহীন দুটি কাপড় জড়িয়ে শুভ্রতার মিছিলে নিজেকে সামিল করার চেষ্টা। এক জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই সৃষ্টিকর্তার ঘরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার অপেক্ষা।
হজযাত্রার 2 থেকে 3 দিন আগেই আশকোনা হজ ক্যাম্পে চলে আসেন হজযাত্রীরা। রোমিং সুবিধা বৃদ্ধি, নতুন অ্যাপসের উদ্বোধন, পরিচ্ছন্ন পরিবেশে ক্যাম্পে অবস্থান, কার্যক্রমের সহজীকরণে আগের থেকে হজ কার্যক্রমে গতি এসেছে বলে জানান যাত্রীরা। বই পুস্তকে পড়েছি আর সেইটিতে বাস্তবে যাব বা সেটা দেখবো, এটা যে কত অনুভূতি সেটা আমি কাউকে বোঝাতে পারবো। ইহরাম বাঁধার পরে নিজের মধ্যে একটা হজের অনুভূতি সৃষ্টি হয়। এবছরের মতো এত সুন্দর পরিবেশ আমি বিগত আজ 24-25 বছরে পাই নাই। আগে আমি আসছি 17 সালে, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য আছে। এখনকার পরিবেশ নিরিবিলি পরিবেশ, তখনকার পরিবেশে কোথায় বসবো কোথায় কি করব এরকম কিছু ছিল না। এবার প্রায় 3 মাস আগেই ক্যাম্পে প্রবেশ আর বের হওয়ার জন্য ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। হাজার হাজার যাত্রীর চলাফেরা নির্বিঘ্ন করতে কাওলার অংশে নতুন রাস্তা তৈরি করা হয়। একমুখী চলাচলে যাত্রী ও স্বজনদের ভোগান্তি নেমেছে শূন্যের কোটায়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স পরিবহন করছে যাত্রীদের। দেশ থেকে নির্বিঘ্নেই পৌঁছাতে পারছেন মক্কা ও মদিনায়। অপেক্ষা করছেন। হজ অফিসের পরিচালক জানান, এবার সৌদির অংশে ভিসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ করায় জটিলতা তৈরি হয় ভিসা প্রাপ্তি নিয়ে। তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 2-1টা এজেন্সির 2-1টি ভিসা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ভিসা হওয়া মাত্রই যেন তাদেরকে নিকটবর্তী যে কোনো ফ্লাইটেই তাদেরকে প্রেরণ করে দেওয়া যায়। আন্তরিকভাবে চেষ্টা করছি যেন একজন হজ যাত্রী সন্তুষ্ট চিত্তে হজ ক্যাম্প পরিত্যাগ করতে পারেন। চলতি বছর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। লিড এজেন্সিকে ন্যূনতম 1000 হজযাত্রীর কোটা নির্ধারণ, বাড়ি ভাড়া, তাঁবু ও মোয়াল্লিম নির্ধারণে বেঁধে দেয় সময়সীমা। মাত্র 70টি লিড এজেন্সি হলেও সব মিলিয়ে 753টি এজেন্সি দেখভাল করে হজযাত্রীদের। সবাইকে এক কাতারে নিয়ে আসতে বেশ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় জানিয়ে হাব বলছে, সৌদি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইনের। 10টা 15টা 20টা এজেন্সি মিলে আমাদের একসাথে কাজ করতে হচ্ছে। এটার জন্য সুনির্দিষ্ট নীতিমালা নেই, দায়িত্বের বিষয়গুলো স্পষ্ট এখানে বলা নেই। যেহেতু আমাদেরকে ভবিষ্যতে আরও 2000 কোটি নিয়ে কাজ করা লাগতে পারে, সৌদি সরকারের সেই সকল সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমাদের হজ ওমরা আইনটা সংস্কার এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা জানান, যাত্রী ও স্বজনদের জন্য নামাজঘর, ওয়েটিং রুম সহ হজের কার্যক্রমে গতি আনবে এমন বেশ কিছু উদ্যোগ থাকবে আগামীর হজযাত্রায়। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও কাবার গিলাফ ছোঁয়ার, সৃষ্টিকর্তার দরবারে নিজেকে সঁপে দেয়ার। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ সাধারণ মানুষের চাওয়া, জীবনের কষ্টার্জিত সঞ্চয় করা হজের কার্যক্রমে যেন কোনো কালিমা লেপন না করতে পারে দুষ্টচক্র। একই সাথে হজ যেন কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে। তোহা খান তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর দেবে কিনা তা নির্বাচিত সরকারই ঠিক করবে বলে সাফ জানিয়েছে বিএনপি। প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনে বিলম্ব হয় এমন সংস্কার মেনে নেওয়া হবে না। আলাদা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সাফ জানান, রাখাইনকে করিডোর দেওয়া হবে কিনা সেটা নির্বাচিত সরকারই ঠিক করবে। করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক সমাবেশে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। গণতন্ত্রের মাতাকে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।
ভিন্ন অবস্থানে থাকলেও মৌলিক জায়গায় প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শুরুতে আপত্তি থাকলেও পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন সহ 118টি প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। বুধবার বিকেলে সংলাপে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার বিকেলে দিনের দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংলাপের শুরুতে দলটির প্রতিনিধিদের উদ্দেশ্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা চলছে, তাই কিছু বিষয়ে ছাড় দিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা করা প্রয়োজন। আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, নাগরিকের প্রত্যাশা, যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যাশাকে ধারণ করে আমরা যেন একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি, সেই চেষ্টাটাই হচ্ছে জাতীয় সনদ তৈরির চেষ্টা। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। মৌলিক সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন চান না উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না, এবং নির্বাচন কমিশন যে কথা বলছে যে তারা নির্বাচন যারা প্রস্তুতি নিচ্ছে, কিসের আলোকে প্রস্তুতি নিচ্ছে? সকালে দিনের প্রথম দফার সংলাপে অংশ নেন নাগরিক ঐক্যের প্রতিনিধিরা। সে সময় সংস্কার কমিশনের উচ্চ ও নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন তারা। আমরা ফ্লেক্সিবল এবং আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। এ কারণেই আমরা আগে যতগুলো বিষয়ে একমত ছিলাম না, সেগুলো আলোচনার ভিত্তিতে এখন আমরা একমত হয়েছি। সংলাপে কমিশনের উল্লেখ করা প্রস্তাবের মধ্যে 118টিতে একমত হয়েছে নাগরিক ঐক্য। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাকে 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটি বলছে, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। এদিন 1000 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফেরিস্তি। ইতোমধ্যে পূর্বাঞ্চলে পুলট জালিয়াতির ঘটনায় চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এবার গত 15 বছরে বিমানবন্দরে নির্মাণ কাজের 1000 কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। এমন প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে আগামী 8 মে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। যদি আসেন তাহলে তাদের বক্তব্য শুনবেন, যদি উপস্থিত না হন তাহলে আইন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের আগামীকাল হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করে 4টি মামলা করে দুদক। এদিন 1084 কোটি টাকা সরকারি সার আত্মসাতের ঘটনায় নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 9 মাস পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনার মামলা হয়েছে। বুধবার বাদী হয়ে তাজহাট থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 36 নেতা, 2 শিক্ষক, 13 জন কর্মকর্তা কর্মচারী ছাড়াও রংপুরে কর্মরত তৎকালীন 8 পুলিশ কর্মকর্তা সহ বহিরাগত আরও 9 জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, 2024 সালের 11, 15 ও 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশের মহাসড়কে শান্তিপূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা।
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবের সামনে জুলাইয়ের চেতনা ধারণ করে আগামী 5 আগস্টের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা। এ সময় বিগত ফ্যাসিস্ট শাসনামলের অপশাসনের ফল থেকে সকল রাজনৈতিক দলকে শিক্ষা নেওয়ার তাগিদ দেন তারা। মানববন্ধন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে 3 দিনের ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করা হয়। ভোরের সময় আরও থাকছে। ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, যশোরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেল দুদক। ব্যবস্থা নেওয়ার দাবি স্কুল কর্তৃপক্ষের। ষড়যন্ত্র বলছেন ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তা। খুলনায় উন্নয়নের নামে প্রতিনিয়ত উঁচু হচ্ছে সড়ক ও ড্রেন, তবে তাতে সংকট নিরসনের সম্ভাবনা নেই দাবি করে আগামী বর্ষায় দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা নগরবাসীর। তারা জানান, কোথাও কোথাও সড়ক ও ড্রেনের উচ্চতা 3 থেকে 4 ফুট পর্যন্ত বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানও। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাবলা এলাকার কেশবলাল সড়ক চলছে জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা বাস্তবায়ন। তবে সড়কে পা রাখলেই মনে হবে পাশের বাড়ির গেটগুলো আটকে দেওয়া হয়েছে প্রাচীর দিয়ে। শুধু এ সড়কেই নয়, এমন চিত্র নগরীর একাধিক এলাকায়। খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে 2019 সালে শুরু হয় সড়ক ও ড্রেনের নির্মাণ ও সংস্কার কাজ। এলাকাবাসী বলছেন, কোথাও কোথাও সড়ক ও ড্রেনের উচ্চতা 3 থেকে 4 ফুট বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানি যখন বেশি হবে বাড়িতে যাবে এবং নিচুর দিকে ধাবিত হবে। প্রত্যেকটা বাড়ির তার ডেকোরেশন নষ্ট হলো, তার সৌন্দর্য নষ্ট হলো, কিন্তু আমাদের লাভটা কি হলো? ড্রেনের উপরে পানি পড়ে আস্তে গড়ায় সব ভিতরে ঢোকে। দোকানের শাটার লাগাতে পারতেছি না, উঠানামা এইতে তো গুতো গাতা খাওয়া যাচ্ছে। বৃষ্টিটা হবে, এটার কারণে কিন্তু আমাদের অসুবিধা হবে। সুরেশ পদ্ধতিটাও ঠিক মতো হয়নি, কিন্তু ভালোর জন্য করছিল, কিন্তু সেই ভালোটা তারা করতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয় ছাড়া কেবল ড্রেন ও সড়ক উঁচু করলেই সমাধান আসবে না। রাস্তাকে পানিমুক্ত আপনি করতে চাইছেন, এলাকাকে পানিমুক্ত করতে চাইছেন না। ভূপ্রকৃতিটাকে আপনাকে বুঝতে হবে। এই শহরটা যে একদিকে উঁচু আর একদিকে ঢালু, তাহলে নিষ্কাশন ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন? পানি নিষ্কাশনের সমস্যাটা আরো এই অবস্থায় চলতে থাকলে আরো প্রকট হবে। স্ট্যান্ডার্ড নেই যে আমরা কোন রাস্তাটি কতটুকু উঁচু করতে পারবো। মহাপরিকল্পনা নিয়ে তার একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ, কোন রাস্তাটি ভবিষ্যতে নির্মাণ হবে, এর উচ্চতা কতটুকু হবে, এই বিষয়টি নির্ধারণ করা। তবে সিটি কর্পোরেশনের দাবি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই চলছে এসব উন্নয়ন কাজ। ড্রেন এবং রাস্তা আমাদের সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু করেই যেতে হবে, কারণ দিনকে দিন আর কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেছে, নদীরও লেভেলটা মানে বেড লেভেলও উঁচু হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে যে আমাদের এটা করতে হবে। বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেটার জন্য ড্রেনের উন্নয়ন কাজ চলছে। একটা প্রজেক্ট আমাদের পেন্ডিং আছে, সেখানে যখন ড্রয়িং ডিজাইন কাজ হবে, নাগরিকদের কিছু নাগরিকদের যে সমস্যাটা হচ্ছে সমাধান করবে আমাদের যারা বিশেষজ্ঞ যারা তারা কাজ করবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে সড়ক ড্রেন সংস্কার প্রকল্পের আওতায় নগরীর 20% এলাকার 192টি ড্রেন নির্মাণ ও সংস্কার, স্লুইস গেট ও পাম্প স্থাপন চলছে। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে 823 কোটি টাকা। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা নিরসনের জন্য পাখিমারা বিলের জমি চুক্তিভিত্তিক অধিগ্রহণ করে জোয়ারধারার বা টিআরএম নির্মাণ করে সরকার। তবে এখনও অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এতে অনেক পরিবার জমি হারিয়ে বিপাকে পড়েছেন। অন্যদিকে প্রকল্প নবায়ন না হওয়ায় জোয়ারধার বিলীন হওয়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। এতে আবারও বাড়তে পারে জলাবদ্ধতা। এ বিষয়ে ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2015 সালের জুলাই থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা তালা উপজেলার খেসরা ইউনিয়নের পাখিমারা বিলে 1562 একর জমির চুক্তিভিত্তিক অধিগ্রহণ করে সরকার। পরে সেখানে নির্মাণ করা হয় জোয়ারাধার বা টিআরএম। নিচু অঞ্চলে নির্মাণ করা এই জলাধারের সংযোগ দেয়া হয় পার্শ্ববর্তী কপোতাক্ষ নদের সঙ্গে। এতে আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি নদের নাব্য বাড়াতে সাহায্য করে। তবে এই প্রকল্পটি 2023 সালের পর আর নবায়ন করা হয়নি।
তবে এলাকাবাসী বলছেন জোয়ারাধার নির্মাণ করা হলেও এখনও অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এতে অনেক পরিবার জমি হারিয়ে বিপাকে পড়েছেন। সরকার আমাদের কোনো টাকাই দিন 10-12 বছরের ভিতরে আমাদের কোনো টাকা দিন। আমরা জমির ক্ষতিপূরণের টাকা চাই, আবার জলবদ্ধতা দূর করতে চাই। সরকারের কাছে দাবি জমি যোদ্ধাদের ক্ষতিপূরণ দিয়ে আবারও পুনরায় টিআরএম প্রকল্পটি চালু হবে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্প নবায়ন না হওয়ায় জোয়ারাধার বিলীন হতে পারে, পাশাপাশি আবারও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে ওই এলাকায়। আমাদের যদি এই টিআরএম প্রকল্প চালু করা না হয় তাহলে আমাদের কপোতাক্ষ নদীর নাব্যতা হারাই যাবে এবং নদী সিল্ড হয়ে যাবে, আবার জলাবদ্ধতা সৃষ্টি হবে। আজকে যদি এই কপোতাক্ষের টিআরএম চালু আবার পুনরায় না করা যায় তাহলে এই এলাকায় যে 60 লক্ষ মানুষ উপকৃত হয়েছিল তারা আবার বিপর্যয়ের দিকে যাবে। এলাকায় জলাবদ্ধতা হবে, এলাকাতে মানুষ মাইগ্রেশন হয়ে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমরা মনে করি না। ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করে ক্ষতিপূরণের অর্থের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তবে প্রকল্প নবায়নের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ কি করে আনা যায় আমি সে উদ্যোগ নেব। আর যেহেতু টিআরএম আসলে একটা এখানকার জন্য খুবই একটা সময়োপযোগী উদ্যোগ ছিল, কারণ এই প্রজেক্ট নেওয়ার কারণে মানে শত শত বা হাজার হাজার মানুষের কিন্তু এই জলাবদ্ধতা থেকে তারা রেহাই পেয়েছে। 2015-16 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত এই প্রকল্পে ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ ছিল প্রায় 56 কোটি 80 লাখ টাকা। প্রথম 2 বছর 70% জমির মালিক টাকা পেলেও বাকি সময়ে কেউ কোনো অর্থ পাননি। সময় সংবাদ, সাতক্ষীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে খুলনা বিভাগে একের পর এক অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা নেওয়া হলেও সব প্রকল্পই কাগজে কলমে সীমাবদ্ধ। জমি অধিগ্রহণ ও প্রস্তাব পাঠানোর পরও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে স্থবির হয়ে আছে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, বাড়ছে না বিনিয়োগ, গতি নেই কর্মসংস্থানেও। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। একদিকে মোংলা বন্দর, অন্যদিকে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে খুলনার বটিয়াঘাটা ও তেরোখাদায় 2015 সালে দুটি অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2 উপজেলায় যথাক্রমে 590 ও 509 একর জমি অধিগ্রহণ প্রস্তাবও গৃহীত হয়। কিন্তু বিভিন্ন জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্প দুটি। ফলে অর্থনৈতিক অঞ্চল ঘিরে এই জেলায় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশে 100টা ইকোনমিক অঞ্চল অনেকগুলো বিনিয়োগ হয়েছে এবং তারা উৎপাদনে যে তারা একটা কাঙ্ক্ষিত ফল পাচ্ছে, কিন্তু খুলনায় এখন আমরা সেই পরিবেশ তৈরি করতে পারলাম না। শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে 2015 সালে খুলনা বিভাগে 6টি অর্থনৈতিক জোন তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। তবে খুলনা জেলার মতো একই অবস্থা অন্যান্য জেলার প্রকল্পের। কোথাও জমি চূড়ান্ত, কোথাও জমির প্রস্তাবনা পাঠানো, কোথাও জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হলেও মাঠ পর্যায়ে নেই কোনো অগ্রগতি। এই অঞ্চলের শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়নে আমাদের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান হবে বলে আমরা মনে করি। অনেক ব্যবসায়ী আছে যে ইকোনমিক জোন হলে আমি ইনভেস্টর করবো আর কি। তো এখন ইকোনমিক জোনই যদি না হয় তো নতুন ইনভেস্টর, নতুন উদ্যোক্তা আসবে কিভাবে? ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে এ বিভাগের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এই অঞ্চল থেকে মানুষ কাজের জন্য অন্য অঞ্চলে যায়, সেটার জন্য অর্থনৈতিক এবং কিছু সামাজিক সমস্যাও তৈরি হয়। সুতরাং এটা অনতিবিলম্বে এটা করা উচিত। প্রকল্পগুলোর কার্যক্রম পুনরায় শুরুতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার। কার্যক্রম চলমান আছে, যেগুলি স্থবির হয়েছিল এগুলি পুনরায় আমরা কার্যক্রম শুরু করছি। চেষ্টা করছি যাতে আমাদের এই ইকোনমিক জোন দ্রুততম সময়ে অন্ততপক্ষে কয়েকটা তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় এখনও কোনো অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা তৈরি হয়নি। বিভাগের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকায় এ অঞ্চলে আগ্রহ কমছে বিনিয়োগকারীদের। সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ধীর গতিতে চলছে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ। প্রকল্পের অতিরিক্ত অর্থ ছাড় না হওয়ায় জমি অধিগ্রহণ সহ অন্য কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে সড়কগুলো খানাখন্দে ভরে যাওয়ায় বেশিরভাগ সময়ই শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নির্মাণ সামগ্রী দিনের পর দিন উন্মুক্ত পড়ে থাকায় নষ্ট হচ্ছে। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
2023 সালের 12 আগস্ট চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়। কাজ চলমান অবস্থায় র্যাম্পের আয়তন বৃদ্ধি, জমির মূল্য বৃদ্ধি ও রেলগেটে নকশায় ত্রুটি দেখা দেয়। পরে সংশোধন করে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি করা হয়। প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে অর্ধেকের কম। ওভারপাস নির্মাণ কাজ ধীর গতিতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কগুলো খানাখন্দে ভরে যাওয়ায় বেশিরভাগ সময়ই শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নির্মাণ সামগ্রী দিনের পর দিন উন্মুক্ত পড়ে থাকায় নষ্ট হচ্ছে। এত ধীর গতিতে কাজ চলছে যে মানুষের অসুবিধার শেষ নেই। সুবিধার জন্য কাজ করতেছিল, এখন মানুষের সুবিধা চাইতে অসুবিধা বেশি হয়ে যাচ্ছে। এই গেটটা যদি অতি দ্রুত হয় তা আমাকে জনসাধারণের মনে হয় খুব উপকার হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কাজটা যেন দ্রুত হয়, আমাদের সুবিধা ফিরে আসুক। নানা সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ না হওয়ার শঙ্কা সড়ক বিভাগের। যেহেতু সরকারি প্রকল্প বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, যার কারণে এটা সময় লাগতেছে, সময় লাগার কারণে মানুষের একটু ভোগান্তি হচ্ছে। তো মানুষের যেভাবে ভোগান্তি লাঘব করা যায় আমরা সেই জন্য সচেষ্ট আছি। শুরুতে প্রকল্প ব্যয় 64 কোটি টাকা থাকলেও সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে 75 কোটি টাকায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে রডের বদলে বাঁশের চটা ব্যবহারের অভিযোগ উঠেছে। রমজানের ছুটিতে বিদ্যালয়টি বন্ধ থাকায় ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তা এই অনিয়ম করেছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। দুদক অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলেও ষড়যন্ত্রের দাবি করেছেন ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা ভবন নির্মাণের রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের তদন্তে আসেন দুদক কর্মকর্তারা। পাওয়া যায় অনিয়মের সত্যতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ভবনটি নির্মাণের কাজ পায় বিশ্বজিৎ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠানটিকে টাকা দিয়ে কাজের দায়িত্ব নেয় ইকবাল হোসেন নয়ন নামে এক ব্যক্তি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকে তদারকি করতে চাইলেও সুযোগ দেননি ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। এমনকি রমজানের ছুটির সুযোগ কাজে লাগিয়ে তড়িঘড়ি করে 3 তলার মূল কাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু ঢালাই চলাকালে বিদ্যালয় কমিটির এক সদস্য বাঁশের চটা ও আস্ত ইট ব্যবহারের বিষয়টি দেখে ফেলায় বন্ধ করা হয় কাজ। তদারকি করতে করতে দেখছি যে আপনার হচ্ছে যে ওইখানে চটা দিয়ে রডের কাজ চটা দিয়ে সারছে, আর যেখানে 10 মিলির রডের প্রয়োজন সেখানে 8 মিলি দিয়েছে। ভবন নিয়ে তো আসলে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, ভবন তো ব্যবহার করার কোনো সুযোগই নাই। সঠিকভাবে ভালো সুন্দর করা না হলে এই ভবন আমরা নির্মাণ করতে দেবো না। ম্যানুয়াল অনুযায়ী অবশ্যই কাজ হবে আমার বিল্ডিং এর, কারণ আমার কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি আমি নেবই না। এই ব্যাপারে ইউনো স্যার যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে। অভিযোগের বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছে ঠিকাদার। আর এলজিইডির কর্মকর্তারা জানান, নিয়ম মেনেই করা হয়েছে ভবন নির্মাণের কাজ। অল্প একটু কাজের জন্য বাঁশের চটা নাকি দিতে গেছে, কিন্তু আসলে ওর ভিতরে ইউনো স্যার গেছিল, ইঞ্জিনিয়ার স্যার গেছিল, এক্সেন অফিসের থেকে গেছিল, তারা কোনো বাঁশের চটা পায়নি। দুদকের উপস্থিতিতে কয়েকটা জায়গা ভাঙা হয়েছে, কোনো ঢালাইয়ের ভিতর চটা পাওয়া যায়নি। উইন্ডো সিল ঢালাইটা আমাদের অর্থ দপ্তরকে অভিহিত করে ঢালাই দেয়নি, ওটা আমরা আংশিকভাবে ভেঙে দিছি এবং সেটা সম্পূর্ণরূপে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডির তথ্য মতে 2021 সালে অনুমোদন পাওয়া 4 তলা ফাউন্ডেশনে 3 তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,17,42,431 টাকা। জমি নির্ধারণ সহ নানা জটিলতায় এই প্রকল্পের কাজ শুরু হয় 2024 সালের ডিসেম্বরে। সময় সংবাদ, যশোর। সুপেয় পানির সংকটে খাল ও পুকুরের লবণাক্ত পানি পান করে স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের কয়েক লাখ মানুষ। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। নদী ও নলকূপে লবণাক্ত পানি বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করছেন খাল ও পুকুরের পানি, তবে সেখানেও সীমাবদ্ধতা। বাগেরহাটের সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলার নদী ও নলকূপের পানি ব্যবহার উপযোগী নয় লবণাক্ততার জন্য। খাল ও পুকুরে কাঙ্ক্ষিত মিষ্টি পানি না পাওয়ায় বিপাকে এলাকাবাসী। এমনকি পুকুরের পানি দূষিত হওয়ায় তা ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
সুপেয় পানি সংরক্ষণের জন্য বেশি করে পুকুর খনন ও পানির ট্যাঙ্কি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান উপকূলের বাসিন্দারা। নদীর পানি এখন লবণ, এই পানি দিয়ে আর যদি পাক করি বা আমরা খাই তো অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়। পুষ্কুনির পানি নিয়ে ফিটকারি দিয়ে আমরা খাই, অনেক সময় ফিটকারি থাকে না, যে যখন তখন যে পানি নিয়ে তখন তখন খাওয়া লাগে। অনেক দূর দিয়ে আনতে আমাদের কষ্ট হয়, কেতে ঘাও হয়ে যায় পানি টানতে টানতে। লবণাক্ত এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জানায় জনস্বাস্থ্য বিভাগ। আর এলাকাবাসী জায়গা দিলে নতুন পুকুর খননের আশ্বাস উপজেলা প্রশাসনের। যদি কমিউনিটি বেস জমি দিতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু বড় একটা পুকুর খনন করে একটা গ্রামবাসী এলাকা ভিত্তিক আমরা বড় ধরনের তাদেরকে সাপোর্ট দিতে পারি। সরকারি, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত পর্যায়ে পুকুরগুলো আছে সেগুলো পুনঃসংস্কার করে সুপেয় পানির আধার নির্মাণের জন্য আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়কে অবগত করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে বাগেরহাটের উপকূলীয় 5 উপজেলার 3 লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। সময় সংবাদ, বাগেরহাট। মধুমতি নদীর ভাঙনে বিলীন নড়াইলের 4টি গ্রামের শতাধিক বাড়িঘর। ভাঙনের মুখে ফসলি জমি, 3টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি মসজিদ, আশ্রয়ণ প্রকল্প ও রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন ও বালুর মহাল গড়ে তোলায় বেড়েছে ভাঙন। বরাদ্দ পেলে দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস পানে উন্নয়ন বোর্ডের। সজীব রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীতে পানি কম, ঢেউ নেই, তবুও ভাঙন। নড়াইলের লোহাগড়ার কাশীপুর, মাকরাইল, রামচন্দ্রপুর ও নওখোলা গ্রামের মধুমতি নদীর এ ভাঙন। নদীগর্ভে বিলীন বসতভিটা, ফসলি জমি। ঝুঁকিতে 1945 সালে নির্মিত মাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশপাশের 3টি স্কুল, কয়েকটি মসজিদ, আশ্রয়ণ প্রকল্প ও গ্রামীণ সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল গড়ে তোলায় বেড়েছে ভাঙন। যেখানে দাঁড়ায় আছি এ জায়গায় একসময় অনেক বাড়িঘর ছিল, প্রায় নদীর ওই পার চলে গেছে। মধুমতি নদীতে 3বার ভাঙিছে, 3বার সরিয়েছি। নদী ভাঙনের কারণে আমার শিক্ষার্থীর সংখ্যা কম হয়ে গেছে, বসতভিটা উঠে গেছে। এখানে সরকারি প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল, মসজিদ, তারপরে কবরস্থান, এই সবগুলো রক্ষার জন্য একমাত্র স্থায়ী বাদই হচ্ছে বিকল্প ব্যবস্থা। আমরা চাচ্ছি সরকারের কাছে সহায়তা, যে আমাদের নদীটা বাঁধতে দিক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বরাদ্দ পেলে ভাঙন রোধে কাজ করা হবে। স্থায়ীবাদের জন্য প্রস্তাব দিয়েছি, প্রেরণ করছি, তবে অস্থায়ীভাবে অন্তত এই বর্ষা মৌসুমেও যাতে আমাদের ক্ষতিটা কম হয়, ক্ষতির পরিমাণটা যাতে কমানো যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। জেলার 27টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ, এর মধ্যে 8টি পয়েন্টকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ভাঙন রোধে 20 কোটি টাকা বরাদ্দ চেয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, নড়াইল। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ 32 জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর 58 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে 22 জন এবং কুসুমপুর সীমান্ত দিয়ে 10 জন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করে সীমান্ত রক্ষীরা, পরে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আটককৃতদের সোপর্দ করা হয় মহেশপুর থানায়। ফরিদপুরের মধুখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়, যৌতুক না দেয়ায় 2018 সালের 23 অক্টোবর স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন নুর আলম। ঘটনার 2 দিন পর মধুখালী থানায় হত্যা মামলা করে নিহতের বাবা। পরে নুর আলমকে গ্রেফতার করে পুলিশ। তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 বছরের সশস্ত্র কারাদণ্ড দিয়েছেন আদালত। আঠারো শতকের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই মসজিদ ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে সংস্কারের অভাবে হারাচ্ছে সৌন্দর্য। প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন।
2 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের স্মারক এই মসজিদ, যা ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়ায় অবস্থিত এই মসজিদটি মুঘল স্থাপত্যের এক অনন্য সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিনের এমন সুমধুর কণ্ঠের আজানের ধ্বনি মুসল্লিদের একত্রিত করছে মসজিদটিতে প্রায় 200 বছর ধরে। এর মূল নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেঁতুলিয়া শাহী জামে মসজিদ নামেই বেশি পরিচিত। ইতিহাস থেকে জানা যায়, তেঁতুলিয়ার ধার্মিক জমিদার মৌলভী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর 18 শতকের শুরু কিংবা মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণ করেন। চুনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে 15 ফুট উচ্চতা বিশিষ্ট 6টি বড় গম্বুজ এবং 8 ফুট উচ্চতা বিশিষ্ট 14টি মিনার রয়েছে। এছাড়া 25 ফুট উচ্চতা বিশিষ্ট 4 কোণে আরও 4টি মিনার রয়েছে। এতে মেলে মোঘল স্থাপত্যের ছাপ ও শৈল্পিক নকশার অপূর্ব সম্মিলন। মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় 2 একর আয়তনের একটি বিশাল দিঘি। মসজিদ থেকে সিঁড়ি গিয়ে মিশেছে দিঘির তলদেশে। সালামতুল্লাহ খান বানাইছিলেন 1843-44 সালে। এই জমিদার বাড়ি আর এই মসজিদ একই সঙ্গে বানানো। বাংলাদেশে দ্বিতীয় কোথাও আর নাই। এটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। মসজিদের ঐতিহাসিক নিদর্শন ও সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। প্রাচীন এই মসজিদটির রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। বহুদিন ধরে মসজিদটা এরকম সংস্কার ছাড়াই পড়ে রয়েছে। এই মসজিদটার জন্য সংরক্ষণ রেখে আরও 1000 বছর জন্য মসজিদটা ভালো থাকে সে ব্যবস্থার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। 1987 সালে মসজিদটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তাদের আয়ত্তে নেয়। এটির প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানায় তারা। আমাদের যে বাৎসরিক যে মেইনটেনেন্স খাত থাকে, সেই খাত থেকে খুবই যৎসামান্য পরিমাণে সংস্কার কাজ করেছি এবছর। ভবিষ্যতে প্রায়োরিটি বেসিসে আমরা আরও কাজ করব বলে আশা রাখছি। ঐতিহাসিক এ মসজিদে একসঙ্গে প্রায় 500 লোক নামাজ আদায় করতে পারেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, তালা, সাতক্ষীরা। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। জুলাই গণহত্যার বিচার না হলে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাদ ফজর রাজধানীর আজিমপুর কবরস্থানে সদ্য প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। জানান, দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান জানান, আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হলেও আজীবন সত্যের পক্ষে লড়াই করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। বাঙালির চিন্তা ও মননের প্রাণ পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী আজ। 1861 সালের এমনই এক তপ্ত বৈশাখে বাংলার আকাশে উদিত হয়েছিল যে রবির কিরণ নানা সংকটে আর সম্ভাবনায় সে আলোয় আজও পথ দেখে বাংলার মানুষ। গান, কবিতা, গল্প আর উপন্যাসের মতো রবীন্দ্র সাহিত্যের এক বিরাট অংশ জুড়ে রয়েছে কবির লেখা পত্রাবলী, যার পরিমাণ 5000-এরও বেশি। আনন্দ, ভালোবাসা, প্রেম, বিরহ, দুঃখ কিংবা শোক, বিচিত্র আবেগে পত্রে যতটা উন্মোচিত রবীন্দ্রনাথকে পাওয়া যায় তা যেন আর কোথাও নেই। তাই তো তার না থাকার এত কাল পেরিয়ে এসে আজও গভীর আবেগে তার লেখা স্মৃতিকাতর চিঠিগুলো পাঠককে নিয়ে যায় এক চির বিস্ময়ের জগতে। মহাসমুদ্রের মতো তার সৃষ্টির মাঝে যেন ঠাঁই মেলে না, তবু তার কাছেই ফিরে যাওয়া। চিঠি তার এক উজ্জ্বল সমৃদ্ধ প্রান্ত, যেখানে বিচিত্র আবেগে তিনি যেন সব হিসেব নিকেশ ভুলে নিজেকে মেলে ধরেছেন ধরনীর অসীমতার মাঝে। পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয়। জীবনের বিচিত্র অনুভব, ব্যক্তি জীবনের ছায়া আর পৃথিবী প্রেমের যে বিপুল ধারায় অনর্গল প্রবাহিত হয়েছেন তিনি, তা অবলীলায় অক্ষর সাজিয়েছেন পত্রে।
চিঠিপত্রের মধ্যে ব্যক্তি রবীন্দ্রনাথ উপস্থিত। রবীন্দ্রনাথের যে ব্যক্তি মানুষ, রবীন্দ্রনাথের মধ্যে যে কষ্ট, দুঃখ, তার যে স্নেহ, আদর বা তার রাগ, বিরাগ বা তার যে উপলব্ধিগুলো, ব্যক্তি উপলব্ধি, সেইটি আর কোথাও প্রকাশ অতটা হয়নি। জীবনের গভীরতম ভাষ্যে লেখা তার অসংখ্য চিঠির মাঝে ছিন্নপত্র যেন এক নীরব নিস্তরঙ্গ ঢেউ। হাউস বোটে বসে দেখেছেন নদীর দুতীরের দৃশ্যপট, হাটের মানুষজন, কোনো বালিকা বধূর শ্বশুর বাড়ি যাওয়া, অথবা শুনেছেন জীবনের গলগুঞ্জন। রবীন্দ্রনাথের কলমে প্রকৃতির এমন উদার বাক্যহীন স্পর্শ আর কোনো বর্ণনায় পাওয়া যায় না। একটা গাছ বড় হওয়ার জন্য যেমন একটা বিশাল পরিবেশ লাগে, রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি এই পূর্ববঙ্গে এসে নিজেকে যেন খুঁজে পেলেন। হ্যাঁ, নিজের ভিতরের যে অস্তিত্বটা আছে, তিনি কেন জন্ম নিয়েছেন, কেন তিনি এই পৃথিবীতে বাঁচবেন, বৃহৎ পরিসরে তার কী কর্তব্য, সেই কর্তব্যটা তিনি যেন এখানেই এসে তিনি সেই এটা পেয়েছেন, নিজের সত্যবোধ যেটা, সেটাই খুঁজে পেয়েছেন। সাহিত্যের সকল প্রান্তে রবির কিরণ গায়ে মেখে পাঠক যখন গভীর আবেগে লেখা তার চিঠির দিকে প্রদীপ ফেলে, দেখতে পায় জগতের চিরবিস্ময় স্থির হয়ে অপেক্ষায় আছে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। জিআই স্বীকৃতি পাওয়ায় দেশ বিদেশে নতুনভাবে পরিচিতি ও বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি করল সুন্দরবনের মধু। এর সঙ্গে জড়িয়ে থাকা হাজারো মৌয়াল ব্যবসায়ী তো বটেই, দেশের অর্থনীতির জন্য খুলে গেল সম্ভাবনার দুয়ার। পরিকল্পিত উদ্যোগ, গবেষণা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। প্রতি বছর এপ্রিল ও মে মাসে সুন্দরবনে মধু সংগ্রহে নামেন মৌয়ালরা। গহীনে যখন তারা চাক ভাঙছেন, তখনই মিলল বড় স্বীকৃতি। সুন্দরবনের মধু এখন বাংলাদেশের নিজস্ব পণ্য। বন বিভাগ বলছে, প্রতি বছর সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে আহরণ হয় প্রায় 300 মেট্রিক টন মধু, যেখানে ভারতের অংশে এ পরিমাণ 157 মেট্রিক টন। যদিও গত বছর ভারত পেয়েছিল এ পণ্যের জিআই স্বীকৃতি, ফলে বাংলাদেশের মধুর বিশ্বজয়ের স্বপ্ন অধরা হয়ে পড়েছিল। তবে বাগেরহাট জেলা প্রশাসকের আবেদনে এবার সেই স্বীকৃতি পেল বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এতে বিশ্বব্যাপী যেমন দেশের মধুর পরিচিতি বাড়বে, তেমনি বাড়বে কদরও। সুন্দরবনের মধুর এমন স্বীকৃতিতে এর উপর নির্ভরশীল উপকূলের 5000-এরও বেশি পরিবারের দারিদ্র্য মুক্তির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তাদের আশা, এ স্বীকৃতি দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের দ্বার উন্মুক্ত করবে। বিদেশ থেকে যে পর্যটকরা বাংলাদেশে আসে, বাংলাদেশের একটা পণ্য হিসেবে, বাংলাদেশের একটা চিহ্ন হিসেবে তারা সুন্দরবনের মধুটা নিয়ে যেতে পারে এবং বিশ্ব দরবারে এটা রপ্তানি করারও সুযোগ এসছে। সনদের বিষয়টা তাদেরকে অবহিত করা, ব্র্যান্ডিং এর সুবিধা হবে এবং আলাদা একটা এটা সক্রিয়তা পাবে। এই পণ্যটাকে কাজে লাগিয়ে আপনার আরো সুন্দরভাবে মধুটা সংগ্রহ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা, মান নিয়ন্ত্রণ ও ব্র্যান্ডিং এর মাধ্যমে এ পণ্যকে বৈশ্বিক বাজারে একটি সেরা মানের পণ্য হিসেবে গড়ে তোলার সুযোগ কাজে লাগাতে হবে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ব্র্যান্ড, এগুলো আমরা করতে পারবো। এটা যেমন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, এক্সপোর্টের একটা সুযোগ চলে আসবে, মওয়াল তাদেরও কিন্তু আর্থসামাজিক উন্নতির একটা সুযোগ চলে আসবে। বাংলাদেশের সুন্দরবনের মধু এই ব্র্যান্ডে বিশ্বে বাজারজাত করতে পারবে। গত 30 এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবনের মধুকে জিআই স্বীকৃতি দেয়া হয়। চলতি বছর 5500 মৌয়াল মধু আহরণে সুন্দরবনে যান। সবশেষ গত অর্থ বছরে সুন্দরবন থেকে 345 টন মধু সংগ্রহ হয়েছিল, যার মাধ্যমে রাজস্ব আয় হয়েছিল 50 লাখ টাকার বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সারা দেশের বিআরটিএ অফিসগুলো যেন ভোগান্তির আরেক নাম। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ বেশিরভাগ মানুষের। দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমা 35টি জেলা বিআরটিএর কার্যালয়ে এবার একযোগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় কয়েকটি জেলায় হাতে নাতে আটক করা হয় দালাল চক্রের সদস্যদের। প্রমাণ পাওয়া যায় বিআরটিএ অফিসের কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততারও। চট্টমেট্রো 6710716 নম্বরের এই গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে বিআরটিএ থেকে লাইসেন্স করান মালিক তানহা আক্তার মিলি, কিন্তু তা ব্যবহার হচ্ছে মাইক্রোবাস হিসেবে। এমন অভিযোগের তদন্তে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দুদক। আর এই প্রতারণার সঙ্গে যুক্ত স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ দিনার। অভিযানে যাচাই বাছাই করা হয় সংস্থাটির জেলা কার্যালয়ে কর্মরত 4 কর্মকর্তার দুর্নীতি
দুর্নীতির অনিয়ম নিয়েও। এই গাড়িটা আমরা মাইক্রো হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করতেছেন। আমরা সরজমিনের তথ্য পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি, উনি ওনার স্ত্রীর গাড়িটা স্বীকার করেছেন। চট্টগ্রামের মতো সারা দেশে প্রায় সবকটি বিআরটি অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বহু বছর ধরে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় অফিসগুলোতে অভিযান চালানো হলেও এবার একযোগে রাজধানী সহ দেশের ৩৫টি বিআরটি অফিসে অভিযান চালিয়েছে দুদক। বরিশালে অভিযান চালিয়ে এক দালালকে আটক করে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যশোর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতে নাতে আটক করে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় প্রতিটি বিআরটি অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ওখানে যাবেন, বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি ২০০-৩০০ আবার টাকা দেন, ওটা আবার ঠিক হয়ে যাবে। ৭-৮ মাস যাবত আমাদের এই বিআরটি থেকে নাম্বারগুলি দেওয়া হচ্ছে না। নাম্বারগুলি না দেওয়ার কারণে আমরা কাস্টমারদেরকে নাম্বার দিতে পারতেছি। দুদক কর্মকর্তারা জানান, অনিয়মের বিষয়ে বিআরটি অফিসেরই কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তারা। এখানে এসে আমরা দেখলাম যে এখানে যে সেবা গ্রহীতারা আছেন তারা মোটামুটি হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে তারা যেটা ৫ মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ ৭ দিন পরে আসার জন্য বলতেছে। ৩ জন দালালকে সাজা দেওয়া হয়েছে, একজনকে হচ্ছে 3 দিন কারাদণ্ড। শুধু দালালদের জেল জরিমানা না করে বিআরটি অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও যেন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সে দাবি সেবা প্রত্যাশীদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় দেশটির সেনা ও বিজিপির সদস্যসহ ৩৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ফেরত গেছেন নানা অপরাধে সাজা ভোগ করা আরও ৬ নাগরিক। বুধবার বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় বিজিবির বিশেষ বাস, যেখানে ছিলেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও বিজিবি ৩৪ সদস্য। বাস থেকে একে একে নামানো হয় তাদের, তারপর যাচাই বাছাই শেষে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয় যাত্রী লাউঞ্জে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে ইমিগ্রেশন কার্যক্রম। এদিকে বেলা ১২টার দিকে কক্সবাজার কারাগার থেকে একটি প্রিজন ভ্যান আসে বিমানবন্দরে। সেখানেও মিয়ানমারের ৬ নাগরিককে যাচাই বাছাই করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মাদক হত্যা ও অনুপ্রবেশের মামলায় কারাভোগ শেষ হওয়ায় মিয়ানমারের ৬ নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। বৈদেশিক আইনে ১৪ ধারায় ওনাদের ৫ জনের সাজা ছিল, অলরেডি সাজা শেষ হয়ে যাওয়ায় ওনাদের স্বদেশ প্রত্যাবাসনের জন্য আমরা ব্যবস্থা করছি। পরে দুপুর ১:৩০টার দিকে মিয়ানমারের বিশেষ বিমানটি অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে। তারপর বিমান থেকে মিয়ানমার প্রতিনিধি দল নেমে প্রবেশ করে বিমানবন্দরের লাউঞ্জে, আর সেখানে দুপক্ষের প্রশাসনিক কার্যক্রম শেষে হস্তান্তর করা হয় মিয়ানমারের সেনা, বিজিপি সহ ৪০ জন নাগরিককে। বিকাল ৩টার দিকে বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। এই আমাদের পার্টে যত প্রক্রিয়া ছিল সব সম্পূর্ণ করে তারা ফ্লাই করেছেন কিছুক্ষণ আগে, এটি আর বাকি রিটেন প্রেস ব্রিফিং আছে, সেখান থেকে দিবে। গেল ১৫ মাসে মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয় দেশটির সেনা, বিজিপি সহ ৯১০ জন নাগরিক, যার মধ্যে গুলিবিদ্ধ ছিলেন ২৬ জন, যাদেরকে ৫ দফায় ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩টি খাবার হোটেল সহ বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার উপজেলার সাদিপুর, নয়াপুর ও কাঠালীপাড়ায় অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। এ সময় 3টি খাবার হোটেল সহ 2 শতাধিক বাসাবাড়ির 5 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগগুলো এক্সভেটর দিয়ে স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করে তিতাস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী 14 মে। বুধবার অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন সহ সমাবর্তনের মূল প্যান্ডেলও পরিদর্শন করেন তিনি। সমাবর্তনে নিরাপত্তা জোরদারে শিক্ষার্থীদের দেওয়া হয় পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ। এরই সঙ্গে জানানো হয় পরিচয়পত্র দেওয়া হবে সমাবর্তনে নিবন্ধিত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তার আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে নিরবিচ্ছিন্নভাবে তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী। আশিতম বিজয় দিবস উদযাপনে অংশ নিতে মস্কোয় জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা।
বুধবার রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিজয় দিবসের সামনে রেখে সীমান্তবর্তী রাশিয়ার এলাকায় ড্রোন ছোড়া বাড়িয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একদিনে 5 শতাধিক ড্রোন প্রতিহত করেছে তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া অনেক বেশি শর্ত দিয়েছে। অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত জানান, ইউক্রেনের 30 কিলোমিটার এলাকাকে বাফার জোন বা নিরাপদ অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছে কিয়েভ। রাশিয়ার রাজধানী মস্কোয় চলছে ৮০তম বিজয় দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশটিতে জড়ো হতে শুরু করেছেন আমন্ত্রিত বিশ্ব নেতারা। বুধবার মস্কোয় পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। রাশিয়ার গণমাধ্যমের তথ্য বলছে, এবছর বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে পারেন চীন, বেলারুশ, ব্রাজিল, মিশর, ভিয়েতনাম সহ 29টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এছাড়া উত্তর কোরিয়া সহ 31 দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। গণমাধ্যম বলছে, রুশ সামরিক বাহিনীর পাশাপাশি প্যারেডে অংশ নেবেন 13টি দেশের সেনারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চলমান যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া অনেক বেশি শর্ত দিচ্ছে। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি রুশ প্রেসিডেন্টের ওপর চাপ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে আসতে পারে বলেও জানান জেডি ভ্যান্স। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনাতে কিছুটা অগ্রগতিও হয়েছে। ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত কিথ কেলগ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, ইউক্রেনের 30 কিলোমিটার এলাকাকে বাফার জোন বা নিরাপদ অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছে কিয়েভ, যার তত্ত্বাবধানে থাকবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচনের প্রথম দিনে ভোটে কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাননি, ফলে নির্বাচিত হননি পরবর্তী পোপ। বুধবার স্থানীয় সময় সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। আয়োজনে সভাপতিত্ব করেন 91 বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে। নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকানে জড়ো হন বিশ্বের 130 জনের বেশি কার্ডিনাল। এ সময় সিস্টিন চ্যাপেলের বাইরে অপেক্ষায় ছিলেন প্রায় 30,000 সমর্থক। তবে প্রায় 3 ঘন্টা পর ভোট শেষে হতাশ হন সবাই। যুক্তরাজ্যের শিক্ষার্থী ও কাজের ভিসায় গিয়ে পরে আশ্রয়ের আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় অভিবাসন নীতিতে কঠোর সিদ্ধান্ত নেয়ার দ্বারপ্রান্তে দেশটির সরকার। সম্ভাব্য নতুন নীতিতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নাইজেরিয়ার নাগরিকদের ওপর নেমে আসতে যাচ্ছে কঠোর ভিসা নীতির খড়গ, যেটির আওতায় আসতে পারে বাংলাদেশিরাও। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিবাসন সংকট দীর্ঘদিন ধরে আলোচনা তুঙ্গে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করে বিভিন্ন দেশের 1,08,000 নাগরিক, এর মধ্যে 16,000ই শিক্ষার্থী। যদিও কোন দেশের কতজন শিক্ষার্থী আশ্রয় চেয়েছেন সেই তথ্য প্রকাশ করেনি সরকার। ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, আশ্রয় প্রার্থীদের তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও নাইজেরিয়ার নাগরিকদের আধিক্য আছে। এই অবস্থায় সম্ভাব্য নতুন নীতিতে অভিবাসনের প্রক্রিয়া কঠোর করার দ্বারপ্রান্তে ব্রিটিশ সরকার। এই নীতি বাস্তবায়িত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এসব দেশের নাগরিকদের উপর। আগের বছরগুলোতে অনেক বাংলাদেশি যুক্তরাজ্যের ভিসা শর্ত ভেঙে আশ্রয় প্রার্থী হন। এই কারণে বাংলাদেশও কঠোর নীতির আওতায় পড়ার ঝুঁকিতে থাকতে পারে বলে ধারণা অভিবাসন বিশেষজ্ঞদের। স্টুডেন্ট বা অনেক ইমিগ্রেন্টকে দেখেছি তারা ইউকেতে ঢোকার পর কোনোভাবে ক্যালিস পোর্ট ইউজ করে, ঠিক আছে, দেখা যায় যে অন্য দেশে চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে দেশের জন্য অ্যালার্মিং, এবং আমি সারপ্রাইজ হব না যদি এই ধরনের ঘটনা ঘটে যে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিগুলোর দেশের ক্ষেত্রে যদি সেম রেস্ট্রিকশনগুলো আসে। সম্ভাব্য প্রস্তাবিত নতুন নীতিতে ভবিষ্যতে ভুয়া শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে, একইভাবে সত্যিকারের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করছেন অনেকে। স্টুডেন্টরা এখানে ফেস করে কিছু অ্যাবিউজারদের কারণে। সো ইউকে ইমিগ্রেশন সিস্টেম তারা নতুন যে ল নিয়ে কাজ করতেছে, তারা যদি অ্যাবিউজটাকে কন্ট্রোল করতে পারে, আলটিমেটলি আমাদের জেনুইন স্টুডেন্টগুলো কিন্তু তারা বেনিফিটেড হবে। 2024 সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার সংখ্যা কমেছে 31%। গেল কয়েক বছরে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থী ও কাজের ভিসা এসেছেন। পরবর্তীতে তাদের অনেকে আশ্রয়ের আবেদন করেছেন এখানে। এর ফলে ভিসার শর্ত কঠিন করার তালিকায় আগামীতে বাংলাদেশের নামও উঠে আসতে পারে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
পাকিস্তান ভারত সংঘাতের জেরে পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটার রিশাদ নাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। এই দুজনের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠেয় বাংলাদেশ দলের টি-20 সিরিজও, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে চান না বিসিবি প্রেসিডেন্ট। থমথমে পরিবেশ, উৎকণ্ঠা, শঙ্কা, হঠাৎ অশান্ত দক্ষিণ এশিয়া। ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ সবার মুখে মুখে। ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক চিরকালের, তবে এই মুহূর্তে তারা যে যুদ্ধে লিপ্ত হয়েছে তাতে উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ায়, যার প্রভাব পড়েছে এই অঞ্চলের জনপ্রিয় খেলা ক্রিকেটেও। বাংলাদেশ দলের যে পাকিস্তান সফর রয়েছে সেই সফর নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। এই মুহূর্তে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনের সার্বক্ষণিক খোঁজ রাখতে হচ্ছে বিসিবিকে। মুহূর্তে আমাদের বেশি কনসার্ন হলো আমাদের দুইটা প্লেয়ার পিএসএল খেলতেছে, লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে থাকবে বোধহয়। ক্লোজলি ইন টাচ উইথ দ্য হাই কমিশন ডিফেন্স অ্যাটাচে, and I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO, and also I talked to Rishad. Naidke এখনো পাইনি, I'll try to talk to him as well. আমাদের সিইও পাকিস্তান আমাদের যে অ্যাটাচে আছে তার সাথে যোগাযোগ করেছে এবং সেও প্লেয়ার সাথে কথা বলেছে। পিএসএলে লাহোর কালান্দার্সে 5 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। পেশোয়ার জালমেইর হয়ে মাঠে নামার অপেক্ষায় নাহিদ। শুক্রবার এ দুই বাংলাদেশি ক্রিকেটারের মুখোমুখি লড়াই উপভোগের আশায় ভক্তরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে 22 গজে মনোনিবেশ করাই তো চ্যালেঞ্জিং। ভেরি মাচ সাবকন্টিনেন্ট গুরুত্বপূর্ণ ক্রিকেটিং নেশন, সো এইটার ব্যাপারে এক্ষুনি কোনো মন্তব্য করা যাবে না। সিচুয়েশন ডিফারেন্ট, পরবর্তীতে কি হবে এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে অ্যাসেস করা ডিফিকাল্ট। ডিসিশন চূড়ান্ত না, এটার জন্য আরো অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে যায়, সার্কামস্ট্যান্সেস আমাদের আসলে নিয়ে যাবে। প্রশ্ন উঠছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও। 25 মে থেকে 3 জুন দেশটিতে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াতে পারে, সিরিজ আদৌ মাঠে গড়াবে কিনা, সেসব নিয়ে জোর গলায় কিছু বলতে পারছেন না বিসিবির শীর্ষ কর্তা। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও আগস্টে ভারতের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ আয়োজন নিয়ে এখনও বেশ আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নানা আলোচনা সমালোচনা পরও ক্লোজ ডোর প্র্যাকটিসে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অজানা কারণে তৃতীয় দিনের অনুশীলনে মাত্র মিনিট 20 কাভার করার সুযোগ দেওয়া হয় গণমাধ্যমকে। লুকোচুরি সেশনে মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে দেখা গেছে জাতীয় দলের মাত্র 3 ক্রিকেটারকে। 2 সিরিজের জন্য টি-20 দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া শেখ মেহেদীর পাশাপাশি অনুশীলনে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। বাংলাদেশের ক্রিকেট এক রঙ্গমঞ্চ। জাতীয় দলের পারফরমেন্সের গ্রাফ কেবল নিচেই নামে, কিন্তু হাবভাবে তা বোঝা দায়। চালচলনে বড় দলের মতো ঢং। দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি নিতে ক্লোজ ডোর অনুশীলনের মহা আয়োজন। গণমাধ্যম এই টাইগার বাহিনীর প্র্যাকটিস কভার করার অনুমতি পাবে মাত্র 15 থেকে 20 মিনিট। তাড়াহুড়োয় ওটুকুতেই বাংলাদেশ দলের অ্যাপ্রোচ বোঝার প্রয়াস। হোম অব ক্রিকেটের বুকে বিচরণ সাকুল্যে ন্যাশনাল টিমের 3 জনের। তত্ত্বাবধানে দেশের 2 সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর সোহেল ইসলাম, ছিলেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো। তবে হেড কোচ ফিল সিমন্সের দেখা এদিন পাওয়া গেল না। এদিন ক্যামেরার লেন্স আলাদাভাবে ফলো করেছে শেখ মেহেদীর অনুশীলন। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরে টি-20 দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া স্পিনার হাত ঘোরান মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের নেটে। উইকেটে মার্কার রেখে লেন্থ আরও অ্যাকিউরেট করার চেষ্টা করে যান। তাকে সঙ্গ দেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। পাশে বোলিং মেশিনে টানা ব্যাটিং নাজমুল হোসেন শান্তর। টি-20 ক্যাপ্টেন্সি হারানো ক্রিকেটারের ব্যাটে সংক্ষিপ্ত ফরম্যাটে রান খরা। প্রতিটা শটে হয়তো রানে ফেরার তাড়না ছিল, কিংবা 3 ফরম্যাটের একটার নেতৃত্বের চাপ থেকে মুক্তিতে খানিকটা নির্ভার শান্ত। আরেক পাশে আরেক বোলিং মেশিনে ব্যাটিং ঝালিয়ে নেন সৌম্য সরকার। খারাপ সময় পেছনে ফেলে ছন্দ খুঁজে পেয়েছেন অনেকটাই। প্রতিভাবান ওপেনারের ওপর প্রত্যাশাও বাড়ছে আবার। এছাড়া জিম সেশন করেছেন 2-1 ক্রিকেটার। মিডিয়ার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর মূল মাঠে নামেন আরও কয়েকজন। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে পাকিস্তান সফর দিয়ে ওই মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর আশা ছিল। তবে সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিচলিত টাইগাররা।
মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টি-20-র পর টেস্ট ক্রিকেটকেও বিদায় বললেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়েছে ভারত অধিনায়ক। প্রায় এক যুগের কেরিয়ারে 4000-এর বেশি রান আর 12 সেঞ্চুরি এই ওপেনারের। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে নিজের ব্যাটিং ব্যর্থতায় এমন সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। সাদা পোশাকে ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যশপ্রীত বুমরাহ। বাজে সময়টা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন রোহিত শর্মা, বিশেষ করে সবশেষ সিরিজে। একে তো অধিনায়কত্বের ভার, আর অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজে টপ অর্ডারে ভারতকে ভুগতে হয়েছে এই ওপেনারের অফ ফর্মে। সে সিরিজে 3 ম্যাচে মাত্র 31 রান করেন রোহিত। শেষ ম্যাচে নিজেই সরে দাঁড়ান। গুঞ্জন ছিল তখন থেকেই। আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট থেকে অবসরের খবর নিজেই জানিয়েছেন রোহিত শর্মা। বিদায় বার্তায় ভক্তদের ধন্যবাদ দিলেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। 24 টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছেন রোহিত, জিতেছেন অর্ধেক ম্যাচ। তবে ব্যাট হাতে নেতৃত্বটা তেমন উপভোগ করতে পারেননি যতটা উপভোগ করেছিলেন নেতৃত্বহীন টেস্ট ক্যারিয়ার। অধিনায়ক হিসেবে সাফল্য বললে 2023-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই সবচেয়ে বড় অর্জন। 12 বছরের ক্যারিয়ারে 67 টেস্ট, রান 4300-র বেশি, সেঞ্চুরি 12টা, গড় 40-এর ঘরে। অভিষেকটা দারুণ করেছিলেন। তবে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের ভিড়ে টেস্টে নিয়মিত হন 2019-এর দিকে। সীমিত ওভারে সফল হলেও লঙ্গার ভার্সনে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না রোহিতের। তাই তো সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়নি। এই ওপেনারের সরে যাওয়ায় নতুনরা সুযোগ পাবে জুনের ইংল্যান্ড সিরিজ থেকেই। ওই সিরিজ দিয়েই নতুন টেস্ট অধিনায়কের অধীনে খেলা শুরু করবে ভারত। সহ অধিনায়ক যশপ্রীত বুমরাহ অধিনায়কত্ব পাবার দৌড়ে সবচেয়ে এগিয়ে। পারফরমেন্সও পক্ষে কথা বলছে। তবে বিশ্রামের রীতির কারণে এই পেসারকে সব টেস্টে খেলাবে না ভারত। সেক্ষেত্রে সহ অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন সেটা এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফিফার অনুমতি পাওয়ার 24 ঘন্টা না যেতেই সমিত সোমকে বাংলাদেশি ফুটবলার হিসেবে এএফসিতে রেজিস্ট্রেশন করিয়েছে বাফুফে। জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন কানাডা প্রবাসী এই ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচের আগে সমিত সোমকে পেয়ে উচ্ছ্বসিত লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। এদিকে সমিতের পর যুক্তরাষ্ট্রের সলিভান ব্রাদার্সকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে। সমর্থকদের জন্য একের পর এক অবিশ্বাস্য সব খবর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমের খেলা নিয়ে যে কালো মেঘ জমেছিল তা কেটে গেছে পুরোটাই। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পাওয়ার পর কালক্ষেপণ করেনি বাফুফে। 24 ঘন্টা না পেরুতেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে সমিত সোমকে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াও শেষ করেছে ফেডারেশন। এএফসি যে স্কোয়াড করতে হয়, এএফসি কোয়ালিফায়ার, সেখানে 38 প্লেয়ার্স এর আগে নিবন্ধিত ছিল। 39 প্লেয়ার হিসেবে সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। সো এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে। সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। কানাডা প্রিমিয়ার লিগে খেলা সমিত কবে আসছেন বাংলাদেশে সেটাও জানিয়েছে বাফুফে। হামজার মতো কানাডা প্রবাসী এই ফুটবলারের আগমনটা স্মরণীয় করে রাখবে দেশের কোটি ফুটবল ভক্ত। প্রত্যাশা বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের। ওনার ম্যাচ আছে জুনের 1 তারিখ, জুনের 9 তারিখ, জুনের 15 তারিখ। সো 1 তারিখে খেলাটা উনি খেলবেন, খেলে উনি রওনা করবেন। আমরা দেখবো এখন লজিস্টিক ওয়াইজ হুইচ উইল বি দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফ্লাইট। হয়তো 3-4 তারিখে থেকে আমরা আশা করতে পারি বাংলাদেশে আসবেন। হামজার জন্য কিন্তু আমরা নিজেরা কোনো পরিকল্পনা করেছি। দ্যাট ওয়াজ ফ্যানদের ভালোবাসা। সো আই এম শিওর সেম অ্যামাউন্ট অফ লাভ তারা সমিতকেও দেখাবে। হামজার পর সমিত সোমকে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হবে, কারণ সমিত এখন মানে কানাডা লিগে খেলতেছে, মানে বেস্ট লিগে খেলতেছে। এটা টিম আরো স্ট্রং হবে। সমিতের পর এবার যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্সের উপর নজর বাফুফের। অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এই দুই ভাইকে পাওয়ার প্রত্যাশা ফেডারেশনের। ন্যাশনাল আন্ডার 23 জন্য দে উইল বি দ্য বেস্ট ফিট। তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, অগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। এবং সাথে এটাও বলি, যেহেতু ওনার একমাত্র নানি হচ্ছে বাংলাদেশি, ওনার নানা, দাদা, দাদু সবাই কিন্তু বিদেশি। সো আমি এটাও বলেছি যে হয়তো বা এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, কিছুটা চ্যালেঞ্জ আছে ফিফা এন্ডে। বোথ দ্য বয়েজ আর লুকিং ফরওয়ার্ড টু প্লে ফর বাংলাদেশ। সো দ্যাটস আ ওয়ান্ডারফুল নিউজ।
সো আমরা এখন আজকে অফিসিয়ালি ফেডারেশনের পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠাবো যে তার অনুমতি নিব যাতে যেন এই কার্যক্রম শুরু করতে পারি। তবে রেনান ও ডেকলান সুলিভানকে পেতে হলে বাফুফেকে যেতে হবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই দুই ফুটবলারের পরিবারের সম্মতি পাওয়ায় দ্রুতই কাজ শুরু করবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতের জেরে ভারতে অবস্থানরত বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল নিরাপত্তা ঝুঁকিতে না থাকলেও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। কোনো সমস্যা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বাফুফেকে আশ্বস্ত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট খেলতে গত বুধবার ভারত যায় বাংলাদেশ দল। সাফ আছে, AIF আছে, সো ডেফিনেটলি অল দ্য নেসেসারি মেজার্স উইল বি টেকিং বাই দ্য হোস্ট। ইটস নট আ প্রবলেম। আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো এফেক্ট কিংবা কোনো ইস্যু হয় নাই এবং আমরা আশা করি কোনো কিছু হবে না। দেখেন, জিওপলিটিক্যাল এফেক্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। সো আমরা সেটাই আশা করি এবং এর জন্যই কিন্তু ফুটবলকে মোস্ট বিউটিফুল গেম বলা হয়। বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউনেস্কো বাংলাদেশের একটি প্রতিনিধি দল। মূলত একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কাজ করে জাতিসংঘের শাখা এই প্রতিষ্ঠানটি। এবার সেখানে তারা যুক্ত করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দলকে। ফুটবলের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় ইউনেস্কো। তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাফুফে। দ্রুতই কার্যক্রম শুরু করবে দুপক্ষ। বাফুফে ভবনে আয়োজিত হওয়া বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি দল ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রতিবেশীদের উত্তেজনায় বাংলাদেশের উদ্বেগ, সংযত আচরণের আহ্বান। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। গ্যাস সংকটে চরম ভোগান্তি। জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে গাড়ির সারি। সরবরাহ কম দাবি তিতাসের। নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। হজযাত্রায় মক্কা মদিনায় পৌঁছেছেন 34,000 মুসল্লি। আগে থেকেই প্রস্তুতি থাকায় ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। সৌদি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে আইন সংস্কার চায় হাব। রবির আলোয় উদ্ভাসিত 25 বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। গভীর আবেগে লেখা বিশ্বকবির চিঠি এখনও পথ দেখায় পাঠকদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।